আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার যে বিষয়টা আছে সেই বিষয়টা হচ্ছে আইসিটি চ্যাপ্টার 3, যেটার নাম হচ্ছে নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইসেস। সো ডিজিটাল ডিভাইস এই জিনিসটা আমাদের চ্যাপ্টারের শেষের দিকে আছে। সো আমরা এটাকে চ্যাপ্টারের শেষের দিকে আলোচনা করবো। সো আমরা আপাতত নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করি। সো নাম্বার সিস্টেমকে যদি আমরা একটু ভাগ করতে চাই, তাহলে আমরা মোটা অঙ্কে দুই ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট, পজিশনাল নাম্বার সিস্টেম, POSITIONAL পজিশনাল নাম্বার সিস্টেম। সেকেন্ড, নন পজিশনাল নাম্বার সিস্টেম। সো পজিশনাল নাম্বার সিস্টেমটা কাকে বলে সেটা আমাকে জানতে হবে। সো অ্যাকচুয়ালি নাম্বার সিস্টেম জিনিসটা কি? নাম্বার সিস্টেম হচ্ছে আমাদের গণনার যে পদ্ধতি আছে সেটাকে আমরা নাম্বার সিস্টেম বলে থাকি। যেমন ধরা যাক আমরা আমাদের যেই ন্যাচারাল যে ওয়েটা আছে গণনার পদ্ধতি, যেমন 0, 1, 2, 3, 4, 5 এই পদ্ধতি আছে। যেমন আমাদের কাছে ধরা যাক যে দুইটা গোল্লা আছে, সো আমরা বলি দুইটা গোল্লা আছে। সো ইটস দুই, এটি হচ্ছে নাম্বার সিস্টেম, বা একটা নাম্বার আমরা ইউজ করছি এই জিনিসটাকে প্রকাশ করার জন্য। সো এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস আমাদের প্রকাশ করার জন্য আমরা যে সিস্টেমটা ইউজ করে থাকি, নাম্বারের যে সিস্টেমটা ইউজ করে থাকি, দিস নাম্বার সিস্টেম। সো পজিশনাল নাম্বার সিস্টেমটা হচ্ছে ওই ধরনের নাম্বার সিস্টেম যেই ধরনের নাম্বার সিস্টেমের মধ্যে প্রত্যেকটা অঙ্ক বা প্রত্যেকটা যে প্রতীক আছে সেই প্রতীকগুলো তাদের পজিশনের উপর নির্ভর করে ভ্যালু প্রদান করে। সাপোজ আমরা যদি একটা উদাহরণ নিই, থ্রি 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 আমরা একটা উদাহরণ নিলাম। এটাও থ্রি, এটাও থ্রি, এটাও থ্রি, অল আর থ্রি। সো এই জিনিসটা, এই থ্রিটা এই পজিশনে থাকার কারণে এটার মানটা হচ্ছে থ্রি। আবার এই থ্রিটা এই পজিশনে থাকার কারণে এটার মানটা হচ্ছে 30। আবার এই থ্রিটা এই পজিশনে থাকার কারণে এটার মান হচ্ছে 300। সো দেখা যাচ্ছে যে একই জিনিস, থ্রি একই জিনিস, জাস্ট ফর দ্য পজিশন ইট ভ্যারিজ ইটস ভ্যালু। ওকে, সো এই ক্ষেত্রে আমরা এই ধরনের নাম্বার সিস্টেমকে বলতে পারবো যে পজিশনাল নাম্বার সিস্টেম। কেন? কারণ হচ্ছে একই জিনিস, একই প্রতীক, শুধুমাত্র পজিশনের কারণে তার নাম্বার সিস্টেমে যে তার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এই ধরনের নাম্বারকে আমরা বলবো হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। সো নন পজিশন নাম্বার সিস্টেম আর কাকে বলবে? যে নাম্বার সিস্টেমে কোনো একটা অঙ্ক বা প্রতীক বা বর্ণ যেটাই আমরা বলি, সেই প্রতীকগুলো তাদের অবস্থানের উপর কোনো নির্ভর করবে না। সাপোজ আমরা যদি রোমান সংখ্যার কথা চিন্তা করি, XI, দিস ফর 11, তাই না? 11। সো এখানে আইটা আছে, আইটা এই পজিশনে বা ডান পাশে থাকার কারণে এটার মান হচ্ছে 1। এরকম কি কোনো কথা আছে? না। এটা যদি বাম পাশে থাকে বা ডান পাশে থাকে, মান ইজ সেম। সো এখানে আবার এক্স এর মানটা হচ্ছে 10। সো আমরা যদি আরেকটা মান নেই XI, ঠিক আছে, এটার মান যদিও 9 হয়, কিন্তু আমাদের এটা কিন্তু আমাদের আউট অফ দ্য লিস্ট। কারণ আমরা মানে সম্পূর্ণ জিনিসটার মান নিয়ে চিন্তা করবো না, জাস্ট আমরা প্রত্যেকটা অঙ্কের মান নিয়ে চিন্তা করবো। যেমন আমরা এখানে এই থ্রিটার জন্য 33 চিন্তা করি নাই, প্রত্যেকটা মানের জন্য আমরা আলাদা আলাদাভাবে সেপারেটলি চিন্তা করছি। সো এখানে আমাদের এই আইটা স্ট্যান্ড ফর 1, এই এক্স স্ট্যান্ড ফর 10, ঠিক আছে। সো যদিও এই সম্পূর্ণ রাশিটার মান এই সম্পূর্ণ রাশিটার মান থেকে ভিন্ন, এটা আমাদের আলোচনার বিষয় না। আলোচনার বিষয়টা হচ্ছে এই আইটা এই স্থানে আসার পরে কিন্তু মানে কোনো চেঞ্জ হয় না, এই এক্সটা এই পজিশনে যাওয়ার পরেও কিন্তু এটা মানে কোনো চেঞ্জ হয় না, জাস্ট ইট স্ট্যান্ড ফর 10। সো এই ধরনের নাম্বার সিস্টেমকে, যেই ধরনের নাম্বার সিস্টেমে যেই অঙ্কগুলো আছে বা প্রতীকগুলো আছে, যে বর্ণগুলো আছে, সেই বর্ণগুলো তাদের পজিশনের উপর কোনো ডিপেন্ড করে না, যেই পজিশনেই থাকুক না কেন মান সেম। যেমন আমরা যদি একটা আরেকটা করি, XXV। সো এখানে এই V ফর 5, এখানে এই X ফর 10, এখানে এই X ফর সেম 10, কোনো ডিফারেন্স নাই। এই এক্সটা এখানে থাকলেও 10, এখানে থাকলেও 10, ঠিক আছে। আবার যদি আগে একটা দিই, এটার মানও কিন্তু একই হবে, সেম 10। সো এই ধরনের নাম্বার সিস্টেমের মধ্যে অঙ্কগুলো কোথায় আছে সেটার উপর এটার মানে এটার যে নিজস্ব যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা নির্ভর করে না। কিন্তু এই পজিশনাল নাম্বার ক্ষেত্রে এই থ্রিটা এখানে থাকার কারণে বা এই থ্রিটা এখানে থাকার কারণে, শুধুমাত্র পজিশনটা ভিন্ন হওয়ার কারণে তার মানের মধ্যে বিশাল একটা রদবদল চলে আসে। সো এই ধরনের নাম্বার সিস্টেমকে আমরা বলবো হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, এই ধরনের নাম্বার সিস্টেমকে আমরা বলবো হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। সো আমাদের বর্তমান যে ডিজিটাল যুগে বা আধুনিক যুগে বসবাস করছি, এই আধুনিক যুগে আমাদের নন পজিশনাল নাম্বার সিস্টেমের খুব বেশি একটা ব্যবহার হয় না। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের প্রয়োজনগুলো মিটিয়ে থাকি পজিশনাল নাম্বার সিস্টেমগুলো ব্যবহার করে। কারণ আমরা অনেক বড় বড় সংখ্যা, যেমন ধরা যাক আমরা 1 কোটি, 1 কোটি, আমরা পজিশন নাম্বার সিস্টেমে 1 কোটি খুব ভালোভাবে লিখতে পারি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 1 কোটি হয়ে গেল। নন পজিশন নাম্বার সিস্টেমে যদি আমরা রোমান সংখ্যা 1 কোটি লিখতে চাই, মাশাআল্লাহ কাম শেষ, এতটুকু জায়গা লাগবে। সো আমরা এটাকে ইউজ করতে পারি না, মানে আমাদের সুবিধার ক্ষেত্রে এটা ইউজ করতে পারি না, কারণ আমাদের বর্তমান আধুনিক যুগে আমাদের অনেক বড় বড় সংখ্যা নিয়ে আলোচনা করার প্রয়োজন হয়। যেমন আমরা যদি আরেকটা উদাহরণ দিই, যেমন আমাদের আমরা জানি যে মোল সংখ্যা মানে হচ্ছে 1 মোল 1
মোল হাইড্রোজেন, হাইড্রোজেন সমান আমরা জানি হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। বিশাল বড় একটা সংখ্যা, বিশাল বড় একটা সংখ্যা। সো আমরা পজিশনাল নাম্বার সিস্টেম ব্যবহার করলে খুব সুন্দর ছোট একটা জায়গার মধ্যে এই সম্পূর্ণ এত বড় একটা সংখ্যা আমরা লিখে ফেলতে পারি। তো আমরা যদি চিন্তা করি রোমান সংখ্যায় নন পজিশনাল নাম্বার সিস্টেমের মাধ্যমে এত বড় একটা সংখ্যা লিখবো, এই বোর্ডটাতে কুলাবে কিনা যায় না। আর অনেক এই বোর্ডটাতে তো কুলাবে নাই, ওরা আমার রুমের প্রত্যেকটা দেয়ালের মধ্যে যদি লেখা শুরু করি তাহলে শেষ হবে না। সো নন পজিশনাল নাম্বার সিস্টেম এই জন্যই আমাদের খুব বেশি একটু উপকারে আসতে পারে না আধুনিক যুগে। সো আমরা আধুনিক যুগে সবচেয়ে বেশি ব্যবহার করি হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, যেগুলো আর কি পজিশনের উপর ডিপেন্ড করে এগুলো ভ্যালুগুলো চেঞ্জ হয়। সো পজিশনাল নাম্বার সিস্টেমগুলোকে যদি আমরা একটু ভাগ করার চেষ্টা করি, তাহলে নন পজিশনাল নাম্বার সিস্টেম আমরা আপাতত বাদ রাখছি, কারণ আমাদের এটা খুব বেশি কাজে লাগবে না। সো পজিশনাল নাম্বার সিস্টেম আমরা যদি ভাগ করার চেষ্টা করি, তার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে বেস বা ভিত্তি। ভিত্তি কাকে বলে? ঠিক আছে, যেমন আমরা অনেকেই জানি যে কম্পিউটার, জাস্ট কম্পিউটার আমরা যদি চিন্তা করি, বা যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস, ডিজিটাল ডিভাইস, সে 0 আর 1 ছাড়া কিছুই বুঝে না। 0 আর 1 ছাড়া সে কিচ্ছু বুঝে না। আর মানুষের কথা চিন্তা করি, আমরা 0 বুঝি, 1 বুঝি, 2 বুঝি, 3 বুঝি, 4 বুঝি, 5 বুঝি, 6 বুঝি, 7 বুঝি, 8 বুঝি, 9 বুঝি, এরপরেও বুঝি 10ও আছে। বা 10 এটা হচ্ছে 2 অঙ্কের বিশিষ্ট। 10 অ্যাকচুয়ালি হচ্ছে 1 অ্যান্ড 0 একটা কম্বিনেশন। সো আমরা এটাকে আমরা লিস্টের মধ্যে রাখছি না, কারণ এই 10 মানে হচ্ছে 1 এবং 0। সো 1 এবং 0 আমরা অ্যাকচুয়ালি লিখে ফেলছি। সো আমরা 10টাকে রাখতেছিলাম ওটার মধ্যে। সো এখানে আমরা জানি যে কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বুঝি না, আর আমরা এগুলো সব বুঝি। সো আমরা কম্পিউটারকে যে কোনো জিনিস বোঝাতে চাই যদি, তাহলে আমাদের কী করতে হবে? 0 আর 1 দ্বারা বোঝাতে হবে, তাই না? সো কম্পিউটারের যে সংখ্যা পদ্ধতি বা সংখ্যার জানার যে লেভেলটা আছে, সেই জানার লেভেলটা মাত্র হচ্ছে 2। এই 2টা জিনিস, তাই না? সো এই জিনিসটা এই সিস্টেমটার মধ্যে, এই সিস্টেমটাকে আমরা বলি বাইনারি সিস্টেম, আরও ভালো করে বোঝার জন্য বাইনারি সিস্টেম। সো বাইনারি সিস্টেমের মধ্যে মাত্র অঙ্ক আছে 2টা, অঙ্ক আছে মাত্র 2টা। সো এটার মধ্যে অঙ্ক আছে কয়টা? 2টা। আর এই সিস্টেমটাকে বলা হয় ডেসিমাল সিস্টেম। ডেসিমাল, DECIMAL, ডেসিমাল সিস্টেম। এটার মধ্যে অঙ্ক আছে হচ্ছে 10টা। সো আমরা যে সিস্টেমের মধ্যে যতগুলো অঙ্ক থাকবে, সেই অঙ্ক সংখ্যাকে আমরা বলবো হচ্ছে বেস বা ভিত্তি। বেস বা ভিত্তি। সো বাইনারির বেস কত? বাইনারি নাম্বার সিস্টেমের বেস হচ্ছে BASE বেস হচ্ছে 2, আর ডেসিমালের বেস হচ্ছে 10। সো এইভাবে আমরা চিন্তা করব যে পজিশনাল নাম্বার সিস্টেমের যে অঙ্কগুলো নিয়ে আমরা কাজ করব, সেই অঙ্কগুলোর সংখ্যা টোটাল কতগুলো, সেগুলোকে আমরা বলবো হচ্ছে বেস বা ভিত্তি। এই হিসেবে আমরা পজিশনাল নাম্বার সিস্টেমটাকে বিভিন্ন ভাগে ভাগ করব। সো পজিশনাল নাম্বার সিস্টেমকে যদি আমরা একটা ভাগ করার চেষ্টা করি, প্রথমে আসবে হচ্ছে বাইনারি। বাইনারি, BINARY, বাইনারি। সো আমরা জানি যে গ্রিক ভাষা খুবই বিখ্যাত একটা ভাষা। অনেক কিছুই গ্রিক ভাষা অনুযায়ী হয়ে থাকে এখন পর্যন্ত আমাদের আধুনিক যুগে। সো গ্রিক ভাষায় বাইনারি মানে হচ্ছে 2। সো আমরা একটু আগে দেখেছি যে বাইনারির মধ্যে আমাদের মাত্র 0 আর 1, মাত্র 2টা বর্ণ আছে, বা 2টা যে আমরা এটা কি বলি অঙ্ক আছে, তাই না? সো বাইনারি নাম্বার সিস্টেমের বেস হচ্ছে বা বেস বা ভিত্তি হচ্ছে কি 2। তারপরে আসে হচ্ছে অক্টাল, OCTAL, অক্টাল। আবার গ্রিক ভাষায় আমরা চলে যাই অক্টা মানে হচ্ছে কি 8। সো এখানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের 8টা বেস সংখ্যা বা 8টা জিনিস থাকবে, 8টা অঙ্ক থাকবে আমাদের টোটাল। সো 8টা অঙ্ক লিখি 0 1 2 3 4 5 6 7। তারপর আমরা চলে যাই হচ্ছে ডেসিমাল। পজিশন নাম্বার সিস্টেম টোটাল মানে ব্রিফলি ইউজ হয় এরকম 4 ধরনের ভাগে ভাগ করবো: বাইনারি, অক্টাল, ডেসিমাল। আবার গ্রিক ভাষায় চলে যাই, ডেসিমাল মানে হচ্ছে 10। সো আমরা এখানে জানি যে আমাদের 10টা জিনিস হবে: 0 1 2 3 4 5 6 7 8 9। 0 থেকে 9 পর্যন্ত এখানে মোটামুটি 10টা টার্ম আছে। সো ডেসিমাল স্ট্যান্ড ফর 10, এবং এটার মধ্যে আমাদের বেস বা ভিত্তি হবে 10, এবং আমাদের এখানে যে অঙ্ক সংখ্যা আছে, অঙ্ক সংখ্যা হবে 10টা। তারপরে আসে হচ্ছে হেক্সাডেসিমাল। সো হেক্সা মানে হচ্ছে 6, ডেসিমাল মানে হচ্ছে 10, টোটাল মিলে হচ্ছে 16। সো আমরা এটার মধ্যে আমরা জানি যে প্রত্যেকটা যেমন ডেসিমাল মানে হচ্ছে 10 বুঝেছে, এবং এটার মধ্যে অঙ্ক ছিল হচ্ছে 10টা, না? তো হেক্সাডেসিমাল এটা 16 বোঝায়, এটার মধ্যে অঙ্ক সংখ্যা থাকবে 10টা: 0 1 2 3 4 5 6 7 8 9। এই 9 পর্যন্ত আছে মোট 10টা। আরও 6টা আমাদের দরকার। এই 6টা আমরা কীভাবে নিব? A B C D E F, ঠিক আছে? সো এখানে অনেকে চিন্তা করতে পারে যে এই এটা হচ্ছে ইংলিশ বর্ণমালার। হ্যাঁ, ইংলিশ বর্ণমালার এ, ঠিক আছে,
কিন্তু এই জায়গায় আমরা এটাকে একটা অঙ্ক হিসেবে ব্যবহার করব। যেমন 2 একটা অঙ্ক, এখানে যে 2 জিনিসটা আছে এটা একটা অঙ্ক, ঠিক একইভাবে এটা হচ্ছে একটা অঙ্ক। যেমন 2 একটা অঙ্ক, এমন একইভাবে বিটা হচ্ছে একই একটা অঙ্ক, ঠিক আছে? সো এটা অ্যাকচুয়ালি কোনো মানে শব্দ গঠন করার জন্য ব্যবহার হবে না, বাট নাম্বার গঠনের জন্য ব্যবহার হবে ABCD গুলো। যেমন আমরা যদি চিন্তা করি যে আমাদের কাছে 10টা জিনিস আছে, আমাদের কাছে 10টা জিনিস আছে, সাপোজ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। সো এই 10টা আমাদের কাছে গোল্লা আছে। সো আমরা চাই যে 10টা গোল্লাকে একবার ডেসিমালে প্রকাশ করব, একবার হেক্সাডেসিমালে প্রকাশ করব। সো আমরা যদি ডেসিমাল নাম্বার সিস্টেমে প্রকাশ করতে চাই তাহলে আমাদের কি হবে, আমাদের লিখতে হবে যে আমাদের কাছে 10টি জিনিস আছে, 10টি জিনিস আছে, ঠিক আছে? তো আমরা যদি এটাকে হেক্সাডেসিমালে প্রকাশ করতে চাই তাহলে 10 মানে কি, 10 মানে কি দাঁড়ায় হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে? সো 9 এরপরে আছে হচ্ছে 10, ঠিক আছে? সো আমরা যদি হেক্সাডেসিমালে প্রকাশ করতে চাই তাহলে বলতে হবে যে আমাদের কাছে এটি জিনিস আছে, এটি জিনিস আছে, তাই না? তো আমাদের কাছে এটি জিনিস আছে। যদি আমরা আরেকটা বানাই দিই তাহলে আমরা হেক্সাডেসিমাল যদি আবার সেম ভাবে বলতে চাই তাহলে আমরা বলতে পারবো আমাদের কাছে বিটি জিনিস আছে, ঠিক আছে? সো এটা কিন্তু আমাদের কোনো মানে বর্ণমালার বর্ণ গঠন করার জন্য না, আমরা জাস্ট নাম্বার গঠন করার জন্য আমরা AB এগুলি ইউজ করে থাকি, ঠিক আছে? তারপর আবার একইভাবে যদি আমরা এখানে আরো দুইটা বানাই দিই তাহলে আমাদের কাছে কয়টা জিনিস থাকবে, ডিটি জিনিস আছে। তো এটা যদি আমরা আবার ডেসিমাল সংখ্যায় প্রকাশ করতে চাই বা এই নাম্বার সিস্টেমের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে আমাদের এখানে টোটাল কয়টা আছে, এখানে 13টা। সো আমাদের কাছে 13টা জিনিস আছে। এইভাবে বললে 13 হবে, এইভাবে বললে হবে ডিটা, ঠিক আছে? সো আশা করি বোঝা গেছে যে আসলে বেস কাকে বলে, ভিত্তি কাকে বলে এবং পজিশন নাম্বার সিস্টেমে যে ডিভিশনগুলো আছে সেই ডিভিশনগুলো। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা আসলে সংখ্যাগুলোকে কিভাবে ব্যবহার করি, ঠিক আছে? সংখ্যাগুলো কিভাবে ব্যবহৃত হয় বা কিভাবে একটার পরে একটা আসে, এই জিনিসটা যদি কেউ বুঝতে পারো তাহলে আশা করি তোমরা পজিশনাল নাম্বার সিস্টেমে যেই ডিভিশনগুলো আছে সেই ডিভিশনগুলো খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে বুঝতে পারবা। সো আমরা চলো শুরু করতে পারি। সো আমরা প্রথমে আমরা যে নাম্বার সিস্টেমটা ব্যবহার করি ডেসিমাল নাম্বার সিস্টেম, সেই ডেসিমাল নাম্বার সিস্টেমটা একটু লিখি। 0 1 2 3 4 5 6 7 8 9 ঠিক আছে? এটা হচ্ছে কি এখানে মোট 10টা অঙ্ক আছে, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের এক অঙ্কের ক্ষুদ্রতর সংখ্যা, সংখ্যা বা এক অঙ্কের ক্ষুদ্রতম মান, আর এখানে আবার 9 আছে। 9টা কি বলবো আমরা, এক অঙ্কের এটা কিন্তু বৃহত্তম মান। এরপরে 9 এর পরে এক অঙ্ক দিয়ে এর চেয়ে বড় আর কিছু লেখা যায় না, তখন আমাদের সাহায্য নিতে হয় কি 2 অঙ্কের। আবার 2 অঙ্কে চলে যাচ্ছি আমরা। সো 2 অঙ্কে সবার প্রথমে, যেমন এখানে এক অঙ্কে সবার প্রথমে কে বসছে, এক অঙ্কের ক্ষুদ্রতম যে মানটা আছে সেটা এক অঙ্কের সবার প্রথমে বসছে। আবার 2 অঙ্কের যে ক্ষুদ্রতম মানটা আছে সেটা আবার 2 অঙ্কের সবার প্রথমে বসবে। সো এটা হচ্ছে কি এক অঙ্কের সর্ববৃহত্তম মান, এটার পরে বসছে কি 2 অঙ্কের ক্ষুদ্রতর মান, ঠিক আছে? আমার হাতের লেখাটা একটু খারাপ, আমি মুখে বলতেছি, এটা দেখে আপনারা হয়তো জেনে নিতে পারবেন। তারপরে আবার যখন 11 12 তারপরে 13 14 15 16 এভাবে চলতে থাকবে। তারপরে 19 এর পরে হচ্ছে আবার 20। কেন? এখানে দেখা যায় যে এই এক অঙ্কের জিনিসগুলো আছে, এক অঙ্কের জিনিসগুলো যখন শেষ হয়ে গেছে তখন আগে একটা এক রেখে সে আবার রিপিট হয়েছে। 15 এখানে আমি কয়েকটা সংখ্যা বাদ দিচ্ছি, এখানে একটু ডট দিয়ে লেখার জন্য, কারণ লিখলে অনেক বড় হয়ে যায়। যাই হোক, এখানে দেখা যাচ্ছে যে আবার এক অঙ্কের জিনিসগুলো 0 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত আবার রিপিট হয়েছে, ঠিক আছে? এখন আবার যখন রিপিট হয়ে একদম পরে 9 চলে আসছে তখন আবার সামনে একটা 2 রেখে আবার কিন্তু সে রিপিট হবে, তাই না? যেমন 21 22 আবার ডট 29 যখন আবার 9 হয়ে গেছে তখন আবার সে কি করছে যে আগে এখানে 2 ছিল, এখানে 3 করে সে আবার রিপিট হবে। 31 32 এই 0 1 2 3 এগুলো আবার রিপিট হবে, হতে 39, তারপরে চলে আসবে কি 40, ঠিক আছে? যখন আবার শেষ হয়ে গেছে তখন আবার 3 এর পরে যে সংখ্যাটা আছে সে 4 রেখে আবার সে রিপিট হবে। এভাবে সে কাজ করে
বা এভাবে সে চলতে থাকে, নাম্বার সিস্টেম এভাবে চলতে থাকে। তো আমরা যদি একটু একটু ডট ডট করে 98 99 পর্যন্ত চলে আসি, তখন আমরা দেখতে পাবো যে 99 এরপরে আর দুই অঙ্ক দিয়ে এর চেয়ে বড় সংখ্যা লেখা যায় না। তো এটাকে আমরা বলতে পারি যে এটা দুই অঙ্কের ক্ষুদ্রতর সংখ্যা, সো এটা হচ্ছে কি দুই অঙ্কের ক্ষুদ্রতর সংখ্যা, এর চেয়ে বড় দুই অঙ্ক দিয়ে আর কিছু লেখা যাবে না। সো এরপরে আমাদের সাহায্য নিতে হবে 3 অঙ্কে। সো আমরা এখানে 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যার পরে আমাদের বসবো হচ্ছে 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যাটা। 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যাটা কি 100, তাই না? সো এটাকে আমরা বলবো যে 3 অঙ্কের বৃহত্তর সংখ্যা। আশা করি যে তোমরা নাম্বার সিস্টেমে যে ক্যারেক্টারিস্টিক্স আছে বা যে ধর্ম আছে সেই ধর্মটা সম্পর্কে তোমরা বুঝতে পারছো। সো আবার এইভাবে চলতে যখন 999 চলে আসবে, এটা আবার 3 অঙ্কের সর্ববৃহৎ সংখ্যা। এরপরটা কি 1000, এটা আবার 3 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতর সংখ্যা, ঠিক আছে? সো আমরা যেহেতু এই নাম্বার সিস্টেমটার সাথে খুব বেশি অভ্যস্ত বা ডেসিমাল নাম্বার সিস্টেমের সাথে খুবই অভ্যস্ত, সেহেতু আমরা মানে এই জিনিসটা আমাদের যদি মানে এই ক্যারেক্টারিস্টিক্স দেখে আমাদেরকে পরের নাম্বারটা লিখতে হয় না, আমরা এটা আমাদের মুখস্থ নাম্বারের মতো হয়ে গেছে। আমরা জানি যে 99 পরে 100 হবে, কীভাবে হবে এটা হয়তো আমরা জানি না। সো আমরা অন্য নাম্বার সিস্টেম নিয়ে যখন আলোচনা করবো বা বাইনারি বা অক্টাল বা হেক্সাডেসিমাল নিয়ে যখন আলোচনা করবো, তখন দেখা যাবে যে আমাদেরকে এই ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখে পরের নাম্বারগুলো লিখতে হবে। সো আমরা ওখানে চলে যাই। এরপরে আমরা শুরু করবো হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেমের এই ক্যারেক্টারিস্টিক্স যেরকম সেটা আমরা কাজ করবো। সো আমরা ডেসিমালের কিছু জিনিস আমরা এখানে রেখে দিলাম, কারণ এটা হয়তো কাজে লাগতে পারে পরবর্তীতে উদাহরণের ক্ষেত্রে। তো অক্টাল নাম্বারের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে মাত্র 8টা জিনিস থাকে 0 থেকে 7 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7। সো এই নাম্বারগুলো দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমাদের কিন্তু 8 নাই, 8 যে জায়গাটা আছে সেই জায়গাটার মধ্যে কিন্তু আমরা 8 বসাতে পারবো না, তাই না? আমাদের অঙ্ক আছে হচ্ছে মানে আমাদের মোট সৈন্য সংখ্যা আছে হচ্ছে 7টা, 8টা এর মধ্যে 7 পর্যন্ত আছে। তো আমরা এটাকে যদি আমরা মানে 1 থেকে 50 পর্যন্ত লেখার চেষ্টা করি বা 1 থেকে 20 পর্যন্ত লেখার চেষ্টা করি, তাহলে কিরকম দাঁড়াবে দেখা যাক। তো প্রথমে আমাদের 0 1 2 3 4 5 6 7, কোনো সমস্যা নেই। এরপর সংখ্যাটা কি হবে? এরপর সংখ্যাটা কি 8 হবে? কেমনে হবে? 8 তো এখানে নাই। অক্টাল নাম্বারে যে অঙ্ক আছে সেই অঙ্ক সংখ্যার মধ্যে তো 8 নাই। তো আমরা এখানে 8 কিভাবে বসাবো? 8 আমরা বসাতে পারবো। তো আমাদের কি বসাতে হবে? তো আমরা জানি যে 1 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যার পরে বসে হচ্ছে 2 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা। তো আমরা এখানে দেখতেছি 7, এরপরে কিছু নাই সেহেতু কি এটা 1 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা অক্টাল এই নাম্বার সিস্টেমের মধ্যে, ঠিক আছে? আমরা কিন্তু এটা অক্টাল নিয়ে চিন্তা করতেছি, অক্টাল, ঠিক আছে? অক্টাল নাম্বার সিস্টেমের মধ্যে কিন্তু 8 নাই, ঠিক আছে? আবার ভালো করে বুঝো যে অক্টাল নাম্বার সিস্টেমের মধ্যে 8টা প্রতীক আছে। 8টা প্রতীক হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। তো আমরা এখানে 0 থেকে 7 পর্যন্ত লিখে ফেলছি। এরপরে সংখ্যাটা কি হবে? এরপরে তো আমাদের 8 নাই, আমরা 8 তো বসাতে পারবো না, ঠিক আছে? যারা নতুন আছে তারা ভালো করে বুঝে নাও যে এরপরে আমরা 8 সংখ্যাটা যেটাতে আমরা প্রকাশ করবো সেই প্রতীকটা আমাদের কাছে নাই, ঠিক আছে? তো আমরা এটা 8টা বসাতে পারবো না, 8 বসাতে পারবো না। তো আমাদের কি করতে হবে যে এইটা ওই আগের যে ক্যারেক্টারিস্টিক্সের মতো, এই যে 9 যেমন 1 অঙ্কের বৃহত্তর সংখ্যা, এরপরে আসছে হচ্ছে 2 অঙ্কের ক্ষুদ্রতর সংখ্যা ডেসিমালের ক্ষেত্রে। অক্টালের ক্ষেত্রে 7 হচ্ছে 1 অঙ্কের হচ্ছে বৃহত্তম সংখ্যা। এটা হচ্ছে 1 অঙ্কের বৃহত্তর। এরপরে আসবে হচ্ছে 2 অঙ্কের ক্ষুদ্রতর। তো 2 অঙ্কের ক্ষুদ্রতরটা কিভাবে আসছে দেখো। এর আগে কিন্তু মনে মনে একটা 0 ছিল, 0 0 0 0 0 0, ঠিক আছে? তো 0-এর পরে আসছে কে? 0-এর পরে আসছে হচ্ছে 1। 10টা 0-এর পরে 10টা 1 আসছে। কেন? এই যে 0 আছে, এখানে একটা 1 আছে, মানে পরেরটা। সো এইটা এখানেও মনে 0 0 0 0 0 0, 8টা 0 আছে, 8টা 0 আছে। তাহলে 0-এর পরে কি আসবে? 1। তারপর আবার এখানে দেখা যাচ্ছে যে 0 1 2 3 4 5 6 7 8 9, এটা আবার রিপিট করছে। 0 থেকে আবার আগে একটা 1 রেখে তারপর আবার রিপিট করছে। সো আমরা আগে একটা 1 রেখে আবার রিপিট করব এই 7টা সংখ্যা, 1 1 1 2 1 3 1 4 1 5 1 6 1 7, শেষ। তো আমরা দেখেছিলাম যে 19 এর পরে আবার 2 0 2 1। তো এখানে 1-এর পরে 2-কে রেখে সে আবার একক অঙ্কগুলো আবার রিপিট করছে। ডেসিমালের ক্ষেত্রে এগুলো কিন্তু ডেসিমাল, এগুলো কিন্তু অক্টালের ক্ষেত্রে আমরা বলতেছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 1 অঙ্কের নাম্বারগুলো আগে 1 রেখে সে আবার রিপিট করা শেষ। এই যে 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত সে হয়ে আবার রিপিট, মানে একবার রিপিট করা শেষ। এখন এরপরে কি করবে? সে আবার আগে একটা 2 রেখে আবার রিপিট করবে, 2 1 2 2 2 3 2 4
ঠিক আছে, 25 26 27, 7-এর পরে তো আমাদের 8 নাই, তো আমাদের কি করতে হবে, আমাদের এইখানে এই 0 থেকে 7 পর্যন্ত একবার রিপিট করা শেষ। তারপরে কি হবে, আবার 3 কে রেখে সে আবার রিপিট করবে 3 1 3 2, এবং সে রিপিট করতে করতে চলতে থাকবে। সো একদম পুরো একটা পর্যায়ে যায় দেখা যাবে যে 77 চলে আসছে, 77। এরপরের সংখ্যাটা কি হবে একটু চিন্তা করো তো, 2 সেকেন্ড। 77 এর পরে কি হবে দেখো, 77 আমরা যদি দেখি 16 এর পরে কি হয়, 17 হয়। কেন 17 হয়, কারণ 6 এর পরে 7 সংখ্যাটা আছে, তাই না? 6 এর পরে 7 সংখ্যাটা আছে, তাই আমরা 1টা সেম রেখে 6 এর পরে 7টা লিখছি, তাই না? আবার ধরো যদি 19 লিখি, তাহলে কি হবে যে 19 এটা কিন্তু ডেসিমালের ক্ষেত্রে, মানে এই নাম্বার সিস্টেমের ক্ষেত্রে আমরা কিন্তু চিন্তা করতেছি। 19 এর পরে আমরা কি লিখি, 9 এর পরে কিছু নাই, তারপরে আসে হচ্ছে 0। যেহেতু আমরা 0 লিখে ফেলছি, সেহেতু এখানে 1 বাড়াতে হবে, 2, এরকম হয়, তাই না? সো 77 এর ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো, তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াবে, আবার একটু চিন্তা করো 5 সেকেন্ডের জন্য। দেখো, আমরা একটা একটা করে অঙ্ক হিসেব করি, যে অক্টাল নাম্বার সিস্টেমে 7 এর পরে কিছু নাই, মানে কি 0 বসবে, 7 এর পরে কিছু নাই, 0 বসবে। এরপরের ক্ষেত্রে কি হবে, এরপরের ক্ষেত্রে এটা, এই যে এখানে 9 এর পরে কিছু নাই, 0 বসালাম, এটা কিন্তু ডেসিমালের ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি, 9 এর পরে কিছু নাই, 0 বসালাম, এরপরে এখান থেকে 1 বাড়াইছি, 1 এর পর 2 বসেছি, এখানে আবার 7, তো 7 এর সাথে আবার 1 যোগ করা তো যায় না, কারণ নাই তো আমাদের 8 নাই তো, এখানে আবার 0 বসবে, আবার 0 বসে আগে এটা 1 বসবে। সো অক্টাল নাম্বার সিস্টেমের মধ্যে এই সংখ্যাটা বা এই 777 এই জিনিসটা 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা, আর এই 100টা 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা। এটা কিন্তু অক্টাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে। যেমন ডেসিমাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা ছিল 99, এরপরে আসছে হচ্ছে 100 বা 100। আবার অক্টাল নাম্বারের ক্ষেত্রে কি হবে, যে 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে 77, এরপরের 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে 100, এভাবে চলতে থাকবে। তারপরে আসছে 777, এরপরের সংখ্যাটা কি হবে, তো 7 এর পরে কিছু নাই 0, এরপরে কিছু নাই 0, এরপরে কিছু নাই 0 এবং 1। তারপর আমরা যদি আবার একটি সংখ্যা নিই, যে 767 অক্টাল নাম্বারের ক্ষেত্রে, তো 767 এর পরে কি হবে, সবার লাস্টে দিকে আমরা চিন্তা করবো, সবার লাস্টে আসছে হচ্ছে 7 এর পরে কিছু নাই মানে হচ্ছে 0 বসবে, তাই না? এর আগের অঙ্কে চলে আসবে, এর আগের অঙ্কে এই যে এখানে 0 বসানোর পরে 1 বাড়াইছি, তো 0 বসানোর পরে 1 বাড়াবো 7, আবার এই অঙ্ক পর্যন্ত কাজ শেষ, এই অঙ্কে আসবো, এই অঙ্কে 7 এর পরে কিছু নাই 0 1। ও সরি, আমি তো ভুল করছি, যেহেতু আমাদের কাজ মোটামুটি এই পর্যন্ত হয়ে গেছে, এরপরের সংখ্যাটা হচ্ছে 7 অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো আমরা আশা করি যে অক্টাল নাম্বারের মানে নাম্বার সিস্টেম কীভাবে কাজ করে এইটা নিয়ে আপাতত হয়তো তোমাদের সকল সমস্যার সমাধান হয়েছে। তোমরা আরও 2টা এক্সাম্পল দিব, এটা একটু মুছে তারপরে আর 2টা এক্সাম্পল দিচ্ছি। ধরো অক্টাল নাম্বার সিস্টেমে সংখ্যা আছে 267, এরপর সংখ্যাটা কী হবে, 7 পরে কিছু নাই 0, 6 তার সাথে 1 যোগ হবে। ওকে, চলো আরও কয়েকটা উদাহরণ দিই। 276, এরপরে সংখ্যাটা কি হবে, 6, এরপরে আছে 7 7 2, এরপর সংখ্যাটা যেহেতু আছে তাহলে ওটা নিয়ে চিন্তা করতে হবে না, জাস্ট লাস্টে যদি 7 থাকে, যেমন 257, এরপরে লাস্টে যেহেতু 7 আছে 0, 5 এর সাথে 1 যোগ 6। ওকে, এবার আমরা কল্পনা করবো, এবার আমরা চিন্তা করবো। সো এরপরে অক্টাল নাম্বার শেষে আমরা চলে যাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের মধ্যে। নাম্বার ক্যারেক্টারগুলো একদমই সেম, জাস্ট আমরা একটু মনে রাখার জন্য। হেক্সাডেসিমাল ডেসিমাল নাম্বার সিস্টেমের মধ্যে নাম্বার কীভাবে লিখতে হয় এটা নিয়ে কারোর কোনো সমস্যা হয় না। অক্টাল নাম্বার নিয়েও সমস্যা মোটামুটি কম হয়, সবচেয়ে সমস্যা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার নিয়ে, কারণ এর মধ্যে 16টা জিনিস আছে, আবার এবি চলে আসে।
সো এবির সাথে আমরা কিন্তু এখনো পর্যন্ত ওইরকম ভাবে পরিচিত না। তো চলো আমরা একটু চেষ্টা করে দেখি ব্যাপারটা কি ঘটে। সো আমরা প্রথমে এককগুলো লিখে ফেলবো 0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F লিখে ফেললাম আমরা। সো আবার সেম কাহিনী, এফটা হচ্ছে কি এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা, এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা। এরপরে সংখ্যা নাই, নাই মানে আবার জিরো বসবে, তার আগে এক বসবে। কেন এক বসবে? মানে এতক্ষণ জিরো মনে মনে একটা জিরো ছিল, জিরোর পরে আসলো এক। আশা করি বুঝতে পারছি। তারপর 1 1 1 2 1 3 1 4 1 5 1 6 1 7 1 8 1 9। এরপরে সংখ্যাটা কি হবে? এরপর সংখ্যাটা হবে যেমন 8, 8-এর পরে আমরা 9 বসাইছি, এর পরের সংখ্যাটা বসাইছি, একটা কিন্তু সেম ছিল, একটা কিন্তু সেম ছিল, কারণ আমাদের 8-এর পরে সংখ্যা একটা আছে 9। সো আমরা 8-এর পরে সরাসরি 9 বসাইছি, আগের একটা ঠিক আছে। এরপরে সংখ্যাটা কি হবে? অনেকে বলে 20 হবে, অনেকে বলে আমি বলি নি এটা কিন্তু সঠিক না, অনেকে বলে 20 হবে। কেন 20 হবে না বাবা? এটা তো ডেসিমালের ক্ষেত্রে হবে, কারণ 9-এর পরে কিছু নাই, 19 ডেসিমালের ক্ষেত্রে 19। তো এখানে ডেসিমালের ক্ষেত্রে 9-এর পরে কিছু নাই, তখন একটা 0 বসবে, এখানে 2 বসবে ডেসিমালের ক্ষেত্রে। হেক্সাডেসিমালের ক্ষেত্রে তো 9-এর পরে আরো কিছু আছে, এ বি সি ডি ই এফ পর্যন্ত আছে। তো কেন ওই জায়গায় 20 হবে? অনেকে ধারণা এটা আর কি 20 হবে, তো অ্যাকচুয়ালি কিন্তু 20 হবে না। কি হবে? 9-9-এর পরে কি এ, আগে একটা 1, শেষ। এই 17-এর সাথে 18 যে সম্পর্ক, 19-এর সাথে এই 1 এর কিন্তু একই সম্পর্ক। অ্যাকচুয়ালি এখানে 17 18 19 বলা ঠিক না, 17 18 19 কেবলমাত্র ডেসিমালের ক্ষেত্রে ব্যবহার হয়, এটাকে আমরা 17 18 19 বলবো। সো এখানে 18 এবং 19-এর যে সম্পর্ক, 19 এবং 1a একই সম্পর্ক, কারণ 18 এবং 19-এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 8-এর পরে আসছে যে 9, আর আগের একটা সেম, 8-এর পরে আসছে হচ্ছে 9, আগের এক সেম। তো 9-এর পরে আসছে এ, আগের এক সেম। আশা করি বুঝতে পারছো। অনেকে এটা কনফিউশন থাকে যে নতুন একটা কনসেপ্ট, তো সেজন্য হয়তো অনেকের কনফিউশন থাকে। এই নাম্বার সিস্টেমটা কীভাবে লিখতে হয় এটা তোমাদের কনফিউশন থাকবেই, মাস্ট। যতদিন না তোমরা মনে করো প্রায় 10-12 বার রিভিশন না দিচ্ছ, মানে এই নাম্বার সিস্টেমটা 10-12 বার রিভিশন না দিচ্ছ, ততদিন পর্যন্ত তোমাদের হালকা পাতলা কিছু থাকবেই। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করলাম ব্যাপারটা। যেমন অনেকদিন পর্যন্ত এরকম সমস্যা ছিল নাম্বার সিস্টেমে, কোনটার পরে কোনটা বসবে। আশা করি এখন অনেকবার প্র্যাকটিস করার পরে এই সমস্যাটা চলে গেছে। তারপরে আসতে হচ্ছে 1b। ধরো আবার কালে কি হলো, তো 1b, তারপরে 1c 1d 1e 1f। এখন দেখো 1f এরপরে কি হবে? এরপরে আমাদের এফ এর পরে আর কিছু নাই, হেক্সাডেসিমাল সংখ্যার মধ্যে এফ এর পরে আর কিছু নাই, কিছু না থাকলে 0, আর এই পাশে একবারে, তাহলে এখানে কি? এখানে হচ্ছে 1 2। বুঝতে পারছো ব্যাপারটা? কিন্তু অনেক ইজি, মানে আমাদের ডেসিমাল সংখ্যাটা যেভাবে কাজ করে, প্রত্যেকটা নাম্বার সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স একই, একদম সেম, জাস্ট একটু ধরতে পারলেই হলো। সো 20-এর পরে আবার কি হবে? 2 এর পরে 2 1 2 2 2 1 2 2 2 3 2 4 2 5 2 6 2 7 2 8 2 9। তারপর কি হবে? একদম পুরো 19-এর 1-এর মতো। 29-এর পরে কি হবে? 2a, শেষ। আমার তো আছে আছে তো নাকি? আচ্ছা, তারপরে 2b 2c 2d 2e 2f। এফ এর পরে কিছু নাই, তাহলে আমাদের কি হবে? 0 হবে, আর 2 যেহেতু এখানে ছিল 3 হবে, শেষ। ইজি কনসেপ্ট, ঠিক আছে? সো এইভাবে যদি আমরা লিখতে থাকি অনেকদিন পর্যন্ত লেখা সম্ভব হবে, ভালো বুঝতে পারবো। কিন্তু আমাদের কিছু কনফিউশন ওয়ালা কিছু জায়গা আছে, সেই জায়গাগুলো থেকে পরীক্ষা এমসিকিউ আসে। এগুলো তো একদম সহজ একটা কনসেপ্ট, এগুলো যে পরীক্ষা ওরকমভাবে আসে না। সো এরকম চল মনে করো যে হুট করতে করতে 9 পর্যন্ত আসলো, এরপরে কি হবে? পরীক্ষা এগুলো আসে, অপশন থাকে একটা সুন্দর মতো 100, মানুষ 100 দিয়ে দেয়, তাই না? গগর মধ্যে ধরো হচ্ছে একটার মধ্যে 100 অপশন আছে, যেমন কতে ধরো 100 অপশন আছে, 100 অপশন আছে। খতে ধরো ধরো হচ্ছে কি 9f অপশন আছে। গতে ধরো হচ্ছে a0 অপশন আছে। ঘতে ধরো হচ্ছে 9a অপশন আছে। সো তোমরা এই দেখো তো কোনটা অপশন তো তোমরা চুজ করবা।
2 সেকেন্ড একটু ভাবো তো। তো যারা চালাক ছেলে, বুদ্ধিমান ছেলে, তারা হয়তো এটা ধরতে পারছে এতক্ষণে। আর তুমি যদি না ধরতে পারো, নো প্রবলেম, প্রথম প্রথম কনফিউশন 100% হবে। আচ্ছা দেখো, এই 191 এবার তুমি চিন্তা করো যে 9 এর পরে আমাদের এ আছে, এ তো আমাদের বর্ণের মধ্যে এ আছে, তো এফ পর্যন্ত আছে। তো আমরা আগে কেন 2 দিব বা ভাববো যে 9 এর পরে কিছু নাই। তো 9 এর পরে এ আছে, তো আমরা 9 এর পরে এ বসাই, আর 9টা 9 থাকুক, এই পাশে 9টা, সমস্যা কি? তো আমাদের আলটিমেট অ্যান্সার হচ্ছে 9 এ, এইটা। বুঝতে পারছো? অনেকে কিন্তু এই জায়গাটায় অনেক কনফিউশন হয়। তো আমরা আরেকটু আগাই, আরো কনফিউশনের জায়গায় যাই, দেখি ব্যাপারটা কি ঘটে। সো 9 এ হলো, 9 এ আমরা একটু মুছে ফেলি অপশনগুলো। তো 9 এ 9 বি 9 সি 9 সি হতে হতে কি হতো, 9 এফ। এটা মোটামুটি এটা থেকেও বেশি কঠিন একটা কাজ। 9 এফ এর পরের সংখ্যাটা কি হবে ভাবো তো, 2 সেকেন্ড। তারপরে সেম ওয়ে চিন্তা করো, 9 এখানে হচ্ছে এফ, সবার ডান পাশ থেকে চিন্তা করো তোমরা, ঠিক আছে? ডান পাশ থেকে চিন্তা করবা। এফ, এফ এর পরে কিছু আছে না? নাই, কারণ আমাদের এক অঙ্কে এফ এর পরে কিছু নাই। নাই মানে 0, বসাইলাম 0। 9 এর সাথে 1 যোগ হবে, 9 এর সাথে 9 এর সাথে 1 যোগ হলে কি হয়? 10 হয়? 10 হয়? হয় না। কারণ 9 এর পরে কি আছে? 9 এর পরে মিস্টার এ, এ বসায় দাও, তো কি হবে? A0, ঠিক আছে? এখানে এটা কিন্তু একটা মানে নাম্বার হিসেবে কাজ করছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু কোনো মানে বর্ণ বর্ণ হিসেবে আমরা চিন্তা করবো না, নাম্বার সিস্টেমের এটাকে একটা নাম। এই যেমন 4 একটা জিনিস, যেমন সিটা এমন জিনিস, একটা জিনিস, মানে একই সেম জিনিস। এটা দ্বারা 4 দ্বারা যে মানে একটা কিছুর পরিমাণ বোঝায়, ডি দ্বারা একটা পরিমাণ বোঝায় হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের মধ্যে। সো এরপরে হচ্ছে কি A0, তারপরে A1 A2 হবে, সমস্যা কি? আমাদের এটা তো একটা নাম্বার হিসেবে পরিচিত। তারপরে AF ডট 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 AF, এরপরে কি হবে? একদমই সহজ। এরপরে কি হবে? এফ এর পরে কিছু নাই মানে 0, এর সাথে 1 যোগ বি, BO। ওকে, তারপর চলো আরেকটু দূর যাই। আরেকটু দূর গেলে BF, নট ফর বয়ফ্রেন্ড বাট ফর বেস্ট ফ্রেন্ড, যাই দুটোর একটা না। তো BF এর পরে সংখ্যাটা কি হবে? হ্যাঁ, BF এর পরে সংখ্যাটা কি হবে? আচ্ছা, এফ এর পরে কি হবে? এফ এর পরে কিছু নাই যেহেতু হবে 0, সি এর সাথে 1 যোগ মানে বি এর সাথে 1 যোগ, C0। তারপরে কি হবে? C1 C2 সি C1 C2। এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আমি আগে বলি এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কারণ তুমি যদি নাম্বারটা ভালো মতো বসাতে না পারো, বা নাম্বার সিস্টেমে যে ধর্মটা আছে সেই ধর্মটা সম্পর্কে না জানো, পরীক্ষায় ভালো করতে পারবে না। এই অধ্যায়টা যে কতটা ইম্পর্টেন্ট এটা তোমরা মানে বোর্ড কোশ্চেন যখন সলভ করতে যাবা তখন আরো ভালোভাবে বুঝতে পারবা। এই অধ্যায় থেকে 2টা ক্রিয়েটিভ কোশ্চেন মাস্ট, 100%। প্রত্যেকটা বোর্ডে দেখো তোমরা 2টা প্রশ্ন একদম আসেই আসে, ক্রিয়েটিভ কোশ্চেন। আর 5-6টা অবজেক্টিভ তো অফকোর্স আসে, 25টা অবজেক্টিভের মধ্যে 5-6টাই আসে এই অধ্যায় থেকে। সো খুবই ইম্পর্টেন্ট, মানে তোমার একটা অধ্যায় পড়লে মোটামুটি 25-26 মার্কের কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? তোমরা দেখো যে আইসিটির মধ্যে তোমাদের প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যালে হচ্ছে 25 মার্ক, বাকি থেকে 75 মার্ক। 75 মার্কের মধ্যে 25 মার্ক এই অধ্যায় যদি ভালো করে পড়ো, মানে 3 ভাগের 1 ভাগ এখান থেকেই কাভার হয়ে গেছে। সো দিস চ্যাপ্টার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, তোমাদের ভালো করে মন দিতে হবে এই চ্যাপ্টারের উপর। সো C2 C3 C4 C5 এবার চলতে চলতে ধরো হচ্ছে C9 পর্যন্ত আসলো, এরপরের সঙ্গে কি হবে চিন্তা করো। C9 জেনারেল হিসাব, 9 এর পরে কি আছে? A, 9 এর পরে আছে হচ্ছে A, এটাকে C, সমস্যা নাই তো। আচ্ছা, এরপরে C A C B C C C C যাই হোক, এরকম করতে করতে চলো CF পর্যন্ত যাই। এরপরে কি হবে? F এর পরে কিছু নাই মানে 0, C এর সাথে 1 যোগ D, DO। ঠিক আছে, এইভাবে কাজ করে নাম্বার সিস্টেমগুলো। এরপরে চলো আমরা কিছু কাজ করি, আরেকটা লাস্ট, আরেকটা FF FF এরপরে সংখ্যাটা কি হবে চিন্তা করো। এফ এর পরে কি আছে? কিছু নাই মানে বলবো 0। আবার এফ এর পরে কি আছে? কিছু নাই, 0, আগেটা 1। কেমনে হলো?
কেমনে হলো এটা তো বলছি কেমনে হলো। আরেকটা কি বলবো যে আরেকটা ট্রিক আছে যেভাবে তুমি চিন্তা করতে পারো। এটা হচ্ছে কি, এটা হচ্ছে হেক্সাডেসিমালের ক্ষেত্রে 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা। হেক্সাডেসিমালের ক্ষেত্রে 1 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কে এফ। তো ডাবল এফ মানে হচ্ছে 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা। ডেসিমালের ক্ষেত্রে 1 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কে 9, একটা জিরো আছে, জিরো। সো আবার যদি 2টা 9 বসে, এটা হচ্ছে 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা। 3টা 9 বসাইলে 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা। 4টা 9 বসাইলে 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা। ঠিক আছে। তো একইভাবে হেক্সাডেসিমালের ক্ষেত্রে একটা এফ 1 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা, 2টা এফ 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা, 3টা এফ 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা। তো 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যার পরে কি আসে? 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা। 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কি? 10 ছিল, তাই না? তারপর আসছে কি 101 109 পর্যন্ত আসলো। তারপরে কি আসবে? বাম ডান পাশ থেকে চিন্তা করো, সুবিধা হবে। 9 এর পরে কি আছে? এ 01 হলো। তারপরে আসছে 10 এফ। কি করবা? এফ এর পরে কি আছে? কিছু নাই। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি কিন্তু অনেক সময় নিয়ে এটা করতেছি, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের বোর্ড পরীক্ষার জন্য। সো এফ এর পরে কিছু নাই মানে হচ্ছে 0, আর এখানে 0-র সাথে 1 যোগ হবে 1 1। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। সো হেক্সাডেসিমাল নিয়ে অনেক আলোচনা করা হলো, আমার গলা ভেঙে গেছে। যাই হোক, চল আমরা পরের টপিকে চলে যাই। সো তোমরা হয়তো নাম্বার সিস্টেমের বেসিক যে জিনিসগুলো আছে, বেসিক যে ধর্মগুলো আছে, সেই ধর্মগুলো সম্পর্কে তোমরা ইতিমধ্যেই জেনে ফেলছো আশা করি। সো এরপরে আমাদের আসে হচ্ছে নাম্বারের কনভার্সন। কনভার্সন, ঠিক আছে, কনভার্সন। হেক্সাডেসিমাল দরকার নেই। তো কনভার্সন জিনিসটা কি? ধরো হচ্ছে, আচ্ছা কনভার্সন শেখার আগে আমি আরেকটা কাজ করি, একটা জিনিস করি। সাপোজ ধরো তোমার কাছে একটা নাম্বার আছে 1010, তোমাকে বলতে হবে, তোমার কাছে অপশন আছে, এটা হচ্ছে কি বাইনারি, বাইনারি। খ নাম্বার হচ্ছে কি অক্টাল, গ নাম্বার হচ্ছে কি ডেসিমাল, ঘ নাম্বার হচ্ছে কি হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল। এখন তোমাকে বলতে হবে যে এই নাম্বার সিস্টেমটা কোন নাম্বার সিস্টেমের মধ্যে আছে। এই 1010 কোন নাম্বার সিস্টেম? কি বাইনারি, বাইনারি সংখ্যা, নাকি এটা অক্টাল সংখ্যা, নাকি এটা ডেসিমাল সংখ্যা, নাকি এটা হেক্সাডেসিমাল সংখ্যা? চিন্তা করো 5 সেকেন্ড। আমি জানি এটার উত্তরটা কি হবে। ম্যাক্সিমাম কি বলবে? ম্যাক্সিমাম ধরে নিবে এটা বাইনারি সংখ্যা, ম্যাক্সিমাম ধরে নিবে এটা বাইনারি সংখ্যা। আমি এতদিন যত প্রমাণ পড়াইছি সবাই এটাকে বাইনারি বলছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে। 2জন হয়তো হেক্সাডেসিমাল বলছে, আমার খালাতো ভাই হেক্সাডেসিমাল বলছিল। যাই হোক, এটা বাইনারি না, হেক্সাডেসিমাল না, অক্টাল না, ডেসিমাল না। অ্যাকচুয়ালি অ্যান্সার হচ্ছে এটা। সেটা জিনিসটা কি? এটা কেমনে হলো? দেখো 11, আমার কাছে 11টা জিনিস আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা জিনিস আছে। এই 11টা জিনিসকে আমরা কিভাবে প্রকাশ করি? 11 লিখে। সো 11 জিনিসটা কি কোন নাম্বার সিস্টেমের মধ্যে আছে? এই 11টা জিনিসকে 11 বলবো কোন নাম্বার সিস্টেমে? ডেসিমাল নাম্বার সিস্টেমে, কারণ আমরা যেটা ইউজ করি সেটা ডেসিমাল বা 10 অঙ্ক বিশিষ্ট নাম্বার সিস্টেম। তো এখন মনে হইতে পারে যে 1 যেহেতু ডেসিমাল, এটাও ডেসিমাল। অ্যাকচুয়ালি না, ব্যাপারটা হচ্ছে যে দেখো 1010 বাইনারির মধ্যে 1 আর 0 আছে। এই জিনিসটা, এই সংখ্যাটার মধ্যে কিন্তু 1 0 ছাড়া কিছু নাই, 0 আর 1 ছাড়া কিছু নাই। তো বাইনারি নাম্বার সিস্টেমের মধ্যে আমরা জানি যে আসি দুটো জিনিস, 0 আর 1 আছে। অক্টালের মধ্যেও কিন্তু 0 1 আছে, 1 2 আছে, 1 2 3 4 7 পর্যন্ত আছে, কিন্তু 0 1 কিন্তু কমন। ডেসিমালের ক্ষেত্রে কিন্তু 0 1 কমন, হেক্সাডেসিমালের ক্ষেত্রে কিন্তু 0 1 কমন, আরও কিছু আছে কিন্তু 0 1 কিন্তু কমন। তো প্রত্যেকটা নাম্বার সিস্টেমের মধ্যে কিন্তু 0 আর 1 কমন। তো এইসব যদি করি তাহলে আমাদের এই 1010 তো প্রত্যেকটা নাম্বার সিস্টেমের মধ্যেই পড়ে, তাই না? কিন্তু এটা আমরা কীভাবে ডিফাইন করবো যে এটা একটা বাইনারি নাম্বার বা এটা একটা অক্টাল নাম্বার, এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার বা ডেসিমাল নাম্বার? এটা ডিফাইন করতে হয় যে আমরা যখন 1010 লিখবো তখন একটা ব্র্যাকেট দিব। ঠিক আছে, তোমরা হয়তো বইয়ের যে অনুশীলনী আছে, অনুশীলনের মধ্যে সৃজনশীল প্রশ্নগুলো দেখতে পারবা যে সবগুলো অঙ্কের মধ্যে কেমন একটা ব্র্যাকেট দিয়ে গেলে কিছু একটা লেখা। কেন ভাই, সংখ্যা কি এমনি লিখতে হয় নাকি? এতদিন তো লিখি নাই। তো এখানে যদি আমরা 2 লিখি, 2 মানে বোঝা হচ্ছে বেস, এই জিনিসটা বোঝা হচ্ছে বেস।
বা ভিত্তি, আমরা জানি যে 2 বেস কার, ভিত্তি 2 কার, বাইনারি। সো এই 2 হচ্ছে মানে এই সংখ্যাটা তখন আমরা বলি এটা হচ্ছে বাইনারি সংখ্যা। আবার যদি 2 এর জায়গায় আমরা 8 দিই, 8 কার, বেস 8 কার, অক্টালের, তখন আমরা বলবো যে এই সংখ্যাটা হচ্ছে এটা অক্টাল সংখ্যা। আবার যদি বেস একটা 10 দিই, 10 দিই, ব্র্যাকেটের পরে যদি আমরা 10 দিই, তাহলে কি হবে, এটা একটা ডেসিমাল সংখ্যা হয়ে যাবে, আমরা যেটা ব্যবহার করি। আবার যদি 10 এর জায়গায় 16 দিই, এটা কি হয়ে যাবে, হেক্সাডেসিমাল সংখ্যা। তো একই সংখ্যা ব্র্যাকেটের পরে বেস বা ভিত্তি যেভাবে আমরা লিখবো, ওই সংখ্যাটা ওই সংখ্যা পদ্ধতির মধ্যে চলে যাবে। এখন তুমি বলতে পারো যে এতদিন তো লিখি নাই, এখন তো কোনো ব্র্যাকেট দেই নাই, এতদিন কি ভুল লিখছি, ভুল লেখো নাই। ব্যাপারটা হলো যে শুধুমাত্র আইসিটি চ্যাপ্টার 3 মধ্যে 4টা নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করা আছে। সো এখানে তোমাকে ডিফাইন করতে হবে যে এটা তুমি কোন নাম্বার সিস্টেমের কথা বলতেছো। এই ডিফাইন করার জন্য আমাদের এখানে 2, 8, 10 বা 16 লিখতে হয়। কিন্তু বইয়ের অন্যান্য চ্যাপ্টার বা অন্য বই বা এতদিন তুমি যেসব বই খাতা পড়ে আসছো বা যেসব এক্সাম দিয়েছো, সব কিন্তু এক্সামের মধ্যে বা সব কিছুর মধ্যে শুধুমাত্র ডেসিমাল ছিল, আর কিছু ছিল না। হেক্সাডেসিমাল ছিল না, অক্টাল ছিল না, বাইনারি ছিল না। তখন আমাদের ডিফাইন করতে হয় নাই, কারণ একটা জিনিস আছে, ওটা ডিফাইন করার দরকার নেই। ডিফাইন করলেও ওইটা, না করলেও ওইটা। কিন্তু এখানে আইসিটি চ্যাপ্টার 3.1 যেটা তিন তিন মানে থার্ড চ্যাপ্টারের প্রথম অংশটাতে আমাদের এই 4 ধরনের নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করা আছে, সেই জন্য আমাদের এখানে ডিফাইন করতে হবে যে কি 16 বা 8 বা 10 বা 2, এইগুলো ডিফাইন করার মাধ্যমে আমরা আর কি নাম্বার সিস্টেম, এটা কোন নাম্বার সিস্টেম নিয়ে আমরা কথা বলতেছি সেই নাম্বার সিস্টেম সম্পর্কে আমরা জানতে পারবো। যেমন ধরো তোমাদের যদি একটা উদাহরণ দিই, 10, আমাদের কাছে একটা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা জিনিস আছে। সো এই 8কে অক্টাল আমরা লিখি হচ্ছে 10 দিয়ে, আবার ডেসিমালে লিখি হচ্ছে কি 8 দিয়ে। ঠিক আছে, অক্টাল আমরা কেমনে 10 দিয়ে লিখি এটা তো আমরা একটু আগে বুঝালাম। 0 0 1 2 3 4 5 6 7, 7 এর পরে কিছু নাই, 0 আর একটা 1। সো অক্টাল নাম্বার সিস্টেমে এই 8টা জিনিসকে প্রকাশ করার জন্য আমরা 10 লিখি। আবার ডেসিমালে লিখি হচ্ছে 8। দুটো কিন্তু সেম জিনিস না, দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস, তাই না? এই সংখ্যাগুলো ডিফারেন্ট কিন্তু এগুলোর মান কিন্তু সেম, তাই না? 8 বা 8টা জিনিসকে সে মিন করতেছে। সেই জন্য আমাদেরকে এখানে 8 বা 10 বা 2 বা 16 দিয়ে আমাদের মেজার করতে হয় বা বুঝাই দিতে হয়। যাই হোক, আশা করি বুঝতে পারছো যে আমরা কোনো একটা সংখ্যা কোন নাম্বার সিস্টেম এর আন্ডারে আছে সেই জিনিস আমাদেরকে আগে থেকে বুঝা দিতে হয়। এরপরে আসে আমাদের নাম্বার কনভার্সন। নাম্বার কনভার্সন, কনভার্সন বানান কি আমি জানি না, মনে নেই, লিখছি এটা হইতে পারে, না হইলে নাই, কিছু মনে করো না, ইংরেজিতে আমি একটু কাঁচা বেশি, মোটামুটি আর কি। সো নাম্বার কনভার্সন মানে কি, ওই যেমন দেখলাম না এখানে 10, এটা হচ্ছে কি 8, আবার 8 10, একটু আওলা জ্বালা হচ্ছে আর কি। আহার এইটা যে কি অবস্থা, অপুষ্টি, আবার অপুষ্টি। একই জিনিস, এই দুইটা জিনিসের কিন্তু মান একই, মান কিন্তু সেম, প্রকাশের ভঙ্গিটা আলাদা, তাই না? সো নাম্বার কনভার্সন বলতে আমরা ধর আমাদের কাছে ধরো বাইনারি একটা সংখ্যা আছে 100101, একটা সংখ্যা আছে বাইনারি, এর সমতুল্য জিজ্ঞেস করলে সমতুল্য ডেসিমাল মান কত, তাই না? মানে এক নাম্বার সিস্টেম থেকে আরেক নাম্বার সিস্টেমে কনভার্সন, আরেক নাম্বার সিস্টেমে যাওয়া। তো এই ধরনের কনভার্সন কয় ধরনের হতে পারে? আমাদের কাছে অপশন আছে কোনটা, কয়টা? 1 আমাদের কাছে অপশন আছে বাইনারি, ঠিক আছে। 2 অপশন আছে হচ্ছে অক্টাল, 3 অপশন আছে হচ্ছে ডেসিমাল, 4 অপশন আছে হচ্ছে হেক্সাডেসিমাল, DECI, হেক্সাডেসিমাল। সো আমাদেরকে বলতে পারে যে বাইনারি থেকে অক্টালে নাও, বাইনারি থেকে ডেসিমালে নাও, বা বলতে পারে হচ্ছে অক্টাল থেকে ডেসিমালে নাও, ডেসিমালে নাও, ঠিক আছে। বা বলতে পারে যে হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে নাও, বা যে কোনো জিনিস হতে পারে, অক্টাল থেকে বাইনারি হতে পারে, ডেসিমাল থেকে অক্টাল হতে পারে, হেক্সাডেসিমাল থেকে, বা যে কোনো জিনিস হতে পারে। সো একটা থেকে আরেকটাতে নেওয়া এটাকে বলা হয় কনভার্সন বা নাম্বার কনভার্সন।
সো আমরা এটা পরবর্তী ক্লাসে আলোচনা করবো বাই ডিটেলস। আজকে আমার আর ধৈর্যতে কুলাচ্ছে না, মাথা ব্যথা করতেছে। সো বাই দ্য ওয়ে, টাটা, আজকের মতো বাই এখানে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝে থাকো, আমি বলবো যে তোমরা নীতিগত স্বার্থে তোমাদের ফ্রেন্ডদের উপকারার্থে শেয়ার করতে পারো। ধন্যবাদ।